ঢাকা ক্যাপিটালস আমাকে ছাড়তো না, তারা বিট করতো যে দামি হোক না কেন। ওই অভিজ্ঞতাটা কি শাকিব খানের টিমে খেলার মতো? উনি এজ এ আমাদের বড় ভাই, সে সাপোর্টার ছিল, মনিটর ছিল। এবং জাতীয় দলটাকে কতটা মিস করেন, সেই জার্সিটাকে কতটা মিস করেন? আমার শুধু একটাই ভয় যে মিরপুর যে প্র্যাকটিসটা করবো, কেউ যদি বাধা দেয় আমাকে। দিয়েছে কখনো কেউ? না, কেউ বাধা দেয় নাই, বাট আমি আমার বড় ভাই যারা গেছে তাদেরকে আমি চোখের সামনে দেখেছি, বাধা দিয়েছে, প্র্যাকটিস করতে মানা করেছে। যখন ক্রিকেট নিয়ে কথা বলছি তখন একটা নাম নিয়ে আসলে কথা না বললেই হয় না, অ্যান্ড সেটা হচ্ছে সাকিব আল হাসান। আমি বিশ্বাস করি এখনো যে সাকিব আল হাসান এখনো দেশের হয়ে খেলবে এবং ওনার সুন্দর একটা বিদায় আমরা আশা করছি। বিপিএল এর আগ থেকেই দুইটা প্লেয়ারকে নিয়ে কথা হচ্ছিল, একটা হচ্ছেন আপনি, আরেকটা হচ্ছে নাসির হোসেন। নাসির ইসলাম আমার খুব ভালো বন্ডিং, হোপফুলি আমরা খুব ভালো বন্ডিং হিসাবে বা আমরা যেভাবে আমরা খেলেছি ন্যাশনাল টিমে, তখন আমাকে জোর করে একদিন নেওয়া হয়েছে। তো আমি একদিন 6 বলে 6টা 6 মেরে দিয়েছি। 6 বলে 6টা 6? আনফর্চুনেটলি তারপর থেকে আমাকে সব বলে না তুই তো 6 মারতে পারিস, তখন তো খেলা শুরু হয়েছে আস্তে। অনেকের পছন্দ সাব্বির রহমান, কিন্তু সাব্বির রহমানের পছন্দের ওয়ানডে একাদশে কারা কারা থাকবে? ফার্স্ট ওপেনার রাখবো তামিম ইকবাল ভাই, বেস্ট ওপেনার। সেকেন্ড ব্রেন্ডন সেবাক। না, তামিম ভাই যখন অসুস্থ হয়েছিল আসলে অবাক ছিলাম আমি, অবাক হয়েছি আমরা সবাই, এভরিওয়ান, যে আসলে একটা সুস্থ মানুষ ক্রিকেট খেলতেছে হঠাৎ করে কীভাবে হলো। ভাবছি মানে ফেক নিউজ মনে হয়। বাংলাদেশ ক্রিকেট দল কবে বিশ্বকাপ জিতবে? কি বলবো, এই তো 27-এ। ভাবির হাতের রান্না কেমন লাগে? খুবই খারাপ। ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম চিট চ্যাট। আমি ফারদিন রহমান সকাল আছি আপনাদের সাথে। আর আজকে অবশ্যই আপনারা বেশি খুশি হবেন কারণ আমার সাথে গেস্ট হিসেবে আছেন ক্রিকেটার সাব্বির রহমান। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। কেমন লাগতেছে এখানে এসে? না, ওভারঅল তো আলহামদুলিল্লাহ সবই অনেক গোছানো এবং খুব ভালো লাগছে, স্টুডিও অনেক সুন্দর, ভালো লাগছে এসে। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য, ভালো লাগছে। সাব্বির ভাই, আপনি সামনে বিপিএল, আপনি প্র্যাকটিস করছেন, কেমনটা চলছে আপনার প্রস্তুতি বিপিএলকে ঘিরে? ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো দেখি চলছে। প্রায় যে ফেসবুকে আপনি ছবি ছাড়ছেন, ভিডিও করতেছেন, বড় বড় ছক্কা দেখতে পাই আপনার। প্র্যাকটিসে ভিডিও ছাড়ি নাই এখন, লাস্ট কয়েকদিন ধরে ছাড়ি নাই, হয়তো বা কেউ লুকিয়ে ভিডিও করছে, বাট আমার কাছে মনে হয় যে কিছু জিনিস নিজের কাছে থাকে ভালো, কারণ একটা নজরের একটা বিষয় আছে। আমি কি প্র্যাকটিস করছি এটা অন্যজন যদি জানে বা জেনে ফেলে এটা একটু টাফ হয়ে যায়। তো আমি এটা পারপাসটা প্র্যাকটিস করছি। তো সামনে যেহেতু বিপিএল, একটু বড় শট খেলা ট্রাই করছি, তো এটা নিয়ে প্র্যাকটিস করছি কীভাবে রেঞ্জ সেট করা যায়, কীভাবে বডিটা ফাস্ট করা যায়। যে আমি এনসিএল খেললাম কয়েকদিন আগে, লাল বল আর হোয়াইট বলে ডিফারেন্স থিং থাকে, অনেক কিছু বডি মুভমেন্ট একটা বিষয় থাকে। লাল বল অনেক সবাই মাইন্ডে থাকে যে একটু বলটা লিফট করব, সাদা বলে তো লিফট করার চান্সটা খুবই কম, যে সব বল এক্সাইটিং মানে খেলতে হয়। তো বডিটাকে ফাস্ট করা যায় আর কীভাবে কী করলে বিপিএলটা ভালো করা যায়, এই একটু প্র্যাকটিস করছি লাস্ট 2 সপ্তাহ ধরে। আমি প্র্যাকটিসের ভিডিও দিইনি, বাট নিজের কিছু ছবি দিচ্ছি। আমি রাজশাহীতে আছি, তো আমার রাজশাহী আমার নিজের শহর, এই জন্য একটু এনজয় করছি, ভালো লাগছে। আসলে জনপ্রিয়তার কারণে হলেও আপনার প্র্যাকটিসটা কেউ না কেউ ভিডিও করে কোথাও না কোথাও ছেড়েই দেয়। আপনার প্র্যাকটিসে আসবো আমরা। বিপিএল এ নিলাম হলো, সেখানে আপনাকে ঢাকা কিনে দ্বিতীয়বারের মতো। আপনি এর আগের আসলে ঢাকায় খেলেছিলেন, নিলাম কি দেখেছেন? নিলাম দেখেছি আমি, পুরো দেখতে পাইনি, বাট আপনার অংশটুকু দেখেছি। আমার অংশ দেখেছি এবং আমি শিওর ছিলাম যে ঢাকায় আমাকে নিবে। তারপরেও সিলেট কথা বলছিল আমার সাথে, বাট আমার কাছে মনে হয় যে লাস্টের আগের বার আমি বিএল চান্সই পাই নাই। সেই ক্ষেত্রে আমাকে ঢাকা ক্যাপিটালস একটা সুযোগ করে দিয়েছে লাস্ট ইয়ার খেলার জন্য। এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং আমি অনেক কৃতজ্ঞতা দেখেছে। এবং খেলার সুযোগ পাওয়া মানে আমার কাছে অনেক একটা বড় বিষয় ছিল। এবং আলহামদুলিল্লাহ ভালো খেলেছি এবং ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট যারা ছিলেন খুব ভালো সাপোর্ট করেছে আমাকে, এভরিথিং থেকে শুরু করে এই তো জেড পর্যন্ত সব কিছু সাপোর্ট করেছে। তো আমার কাছে মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস আমাকে ছাড়তো না, তারা বিট করতো যে দামি হোক না কেন। বাট আনফর্চুনেটলি হয়তো বা ওরকম প্রাইজ হয় নাই, বাট আমার কাছে প্রাইজটা ইম্পর্টেন্ট না। আমি সেম দলে খেলতে পারছি, ম্যানেজমেন্ট সেম আছে, নিজের ঘরে খেলার থেকে আনন্দময় কিছু আর হতে পারে না। তো আমার কাছে মনে হয় যে আমি খুব থ্যাঙ্কফুল ঢাকা ক্যাপিটালসের কাছে যে তারা আমাকে আবার পিক করেছে এবং আশা করছি আবার খেলবো ইনশাল্লাহ সবাই মিলে। আপনি তো ঢাকা ক্যাপিটালসের আগেরবার যখন ছিলেন শাকিব খান হচ্ছে ওনার ছিল, সো ওই অভিজ্ঞতাটা কি শাকিব খানের টিমে খেলার মতো? কারণ ওনাকে তো বাংলাদেশের শাহরুখ খান ধরা হয়। অবশ্যই অনেক অনেক বড় লেজেন্ড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং উনি যেভাবে ফিল্মটাকে উঁচু লেভেল নিয়ে গেছে, আমার মনে হয় না লাস্ট 4-5 বছর বা 10 ইয়ার্স ধরে এরকম কিছু হয় নাই। তো উনি যেভাবে নিয়ে যাচ্ছে কলকাতা, বাংলাদেশ প্লাস সব কিছু মিলে,
তো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়েছে যে ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং খুব ভালো রিলেশন তার সাথে আমার ছোটো ভাই বড় ভাই, এবং খেলার পরেও অনেক সময় কথা হয়েছে, দেখা হয়েছে। খুবই জলি মাইন্ডের লোক এবং খুবই খেলা ভক্ত, এবং সবসময় চিয়ার করতো আমাদেরকে যখন আসতে পারতো না, আমাদের টিমকে জুম মিটিংয়ে হোক বা পার্সোনালি ফোন করে হোক অনেক চিয়ার আপ করতো। এবং আমি খুবই খুবই আনন্দ পেয়েছি, এনজয় করেছি ঢাকা ক্যাপিটালস হয়ে। ক্রাউড ছিল বেশি, এটা ঢাকার একটা খেলা আছে, তো ঢাকার বিষয়ে ঢাকার ছেলে যদি বা রাজশাহীর ছেলে বা ঢাকার ছেলে, আমি ঢাকায় থাকি, আমি ঢাকা যদি না খেলা হয়, আমি কখনো ঢাকায় খেলি না, কিন্তু লাস্ট 13 বছর যতবার হয়েছে বিপিএল আমি ঢাকাতে আমি কখনো খেলি নেই। তো এই ভেরি ফার্স্ট টাইম যে লাস্টে খেলেছি, এবং ঢাকার যে একটা ভারত্ব আমি লাস্টে খুব ভাবে ফিল করেছি। এবং আমার কাছে মনে হয় যে সাকিব ভাই যে হিউম্যান বিং, উনি যেটা অনেক বড় একটা হিরো, এটা কখনো ফিল করতে পারিনি আমরা। উনি অ্যাজ এ আমাদের বড় ভাই, সে সাপোর্টার ছিল, মনিটর ছিল, এবং মেন্টর করেছে আমাদেরকে, কি লাগবে তোমাদের সাব্বির, এভরিথিং অ্যান্ড প্রোভাইড ইউ। সো আলহামদুলিল্লাহ খুব এনজয় করেছি আমি। উনি কি আপনারা যখন খারাপ খেলতেন বা পারফরমেন্স ওইরকম ভালো হতো না, তখন কি উনি কিছু বকাঝকা দিতেন নাকি আবার? না না, কি খেলতেছে এখানে, এগুলো কি হচ্ছে? না আসলে ওইরকম কিছু না, বকাঝকার কিছু না। সবাই দেখেন, হার জিত সবসময় থাকবে। আমরা 12টা ম্যাচে জিততে পারবো না, আমরা রেজাল্ট করতে পারিনি। টি-20 একটা মোমেন্টাম খেলা, একটা মোমেন্টাম বের হয়ে গেলে আসলে ওটা ধরে রাখা ডিফিকাল্ট, সেটা উনি জানে, বুঝতে পারছে। এবং প্রথম বছর উনি ভাবছে যে ঠিক আছে, এটা আমার লার্নিং টাইম। সো এবার অনেক ভালো টিম করেছি আমরা, তো হোপফুলি ইনশাল্লাহ এবার এটা কাপ ওনাকে দিতে পারবো আমরা। আমরা বিপিএলে আবারও ফিরবো। আমরা এখন একটু কথা বলি, আপনি দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে, জাতীয় দলটাকে কতটা মিস করেন, সেই জার্সিটাকে কতটা মিস করেন? ডেফিনেটলি ভাই, আপনি যে জব করতেছেন ওই জবটা যদি আপনি 2-3 বছর না করতে পারছেন বা সামহাও আপনি নাই ওখানে, ডেফিনেট আপনি যে মিস করবেন, যে রিজনটা আপনি ফিল করবেন, সেটা আমি ফিল করি অ্যাজ এ হিউম্যান বিং। যেহেতু প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার, ন্যাশনাল টিমে খেলছি 9টা বছর, যেতে পারছি না, খেলা হচ্ছে না, সাম রিজন। তো চেষ্টা করছি রিজনটাকে ফাইন্ড আউট করার জন্য। এবার বিপিএল থ্রুতে যদি ভালো খেলতে পারি ইনশাল্লাহ আমি ঢুকতে পারবো। তো ঢুকাচ্ছে বড় বিষয় যে পারফর্ম করাটা, তো অবশ্যই মিস করছি আমার ড্রেসিং রুম, আমার সিটগুলো। হোপফুলি ইনশাল্লাহ এখান থেকে বের হয়ে ইনশাল্লাহ আবার ন্যাশনালে ঢুকবো। সাব্বির ভাই, আপনি শেষ জাতীয় দলে খেলেছেন 2022 সালে, আমি যদি ভুল না করে থাকি। এতগুলো বছর চলে গেল মাঝে, স্টিল আপনার ভক্তরা মুখিয়ে আছে আপনাকে দেখার জন্য যে সাব্বির ভাই কবে খেলবে। আপনাকে নিয়ে কোনো নিউজ হলে একদম মানে সাড়া পড়ে যায়। তো এই ব্যাপারটা আপনার কেমন লাগে? না অবশ্যই দেখেন, একটা মানুষের ভক্ত কিন্তু আসলে টাকা দিয়ে কেনা যায় না। সে এক্সাম্পল, আমি আপনার ভক্ত হতে পারি, সে এক্সাম্পল আপনি আমাকে টাকা দেবেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, আমি আপনার ভক্ত এক সপ্তাহের জন্য হব। বাট আনলিমিটেড ভালোবাসা এটা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো আসলে তারা যে ভালোবাসে এখন পর্যন্ত, সামথিং আমি না কিছু করেছি প্রিভিয়াস কিছু ইয়ার্সে আগে, কিছু না কিছু অবশ্যই করেছি। তো তাদের ভালোবাসা যে এখন আছে, আমি খুব শক মাঝে মধ্যে যে আমি ন্যাশনাল টিমে নাই 3 বছর ধরে, কোনো প্রোগ্রামে, বিসিবি প্রোগ্রামে আমি নাই, তারপরে যত মানুষ ভালোবাসে, এটা আসলে একটা বড় অ্যাচিভমেন্ট আমার জন্য, এবং এটা আমার একটা শক্তি। এবং তাদের জন্য হলেও আমাকে ন্যাশনালে ঢুকতে হবে। এবং আমার কাছে মনে হয় আমার ফ্যামিলি মেম্বার যারা সাপোর্ট করে, তাদের চেয়ে বেশি আমাকে মনে হয় মানুষজন বেশি ভালোবাসে। এবং রাস্তাঘাটে যখন আমি যাই, রাজশাহী শহরে যখন যাই, ঢাকা শহর, ইভেন ইচ অ্যান্ড এভরি জায়গায়, যে কোনো আঞ্চলিক জায়গায়, কোনো ধরুন সিলেটের একটা ঘরোয়া গ্রামে একটা ম্যাচ খেলতে গেলাম, একটা অনুষ্ঠানে গেলাম, তারা যেভাবে পরিমাণ ভালোবাসা দেয় আমাকে, এটা আসলে আমি খুবই আনন্দ ফিল করি। এবং আমার কাছে মনে হয় যে এটা কীভাবে সম্ভব হইলো। তো আসলে সম্ভব হলো যে আমি লাস্ট কয়েক বছর যখন ন্যাশনালে খেলছি, হয়তো আমার অ্যাচিভমেন্টটা, আমার বিশ্বাসটা বা আমার ব্যাটিংটা বা আমার এগ্রেসিভটা ওরা খুব পছন্দ করতো, সেই কারণে ফ্যান ভালোবাসে। আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে একটা শক্তি, বড় শক্তি আমার কাছে। সাব্বির ভাই বলছিলেন যে বিসিবিতে কোথাও ছিলেন না আপনি, কোনো খেলার মধ্যেও হয়তো ছিলেন না মাঝখানে, এই অভিমানটা কি কাজ করে কখনো, অভিমান হিসেবে কাজ করে? না দেখেন, অভিমান করে আসলে এই প্রফেশনাল অভিমান করার কিছু নাই। সো এক্সাম্পল, আপনি যদি পারফর্ম করেন বা নাই করেন, বা বিসিবি যদি মনে করে যে আপনাকে কোথাও রাখবে, সেটা তো আমার ব্যক্তিগত সে থাকবে না যে আমি বলতে পারবো যে ভাই আমাকে কিছু রাখেন, বা আমি মিরপুরে প্র্যাকটিস করতে পারবো না, এটা আমার। বা অনেক সময় অনেক প্লেয়ার আছে দেখবেন যে ন্যাশনাল টিমে নাই, তারা মিরপুরে প্র্যাকটিস করে বা একাডেমিতে প্র্যাকটিস করে। আমার শুধু একটাই ভয় যে মিরপুর যে প্র্যাকটিসটা করবো, কেউ যদি বাধা দেয় আমাকে, কখনো কেউ না, কেউ বাধা দেয় নাই। বাট আমি আমার বড় ভাই যারা গিয়েছে তাদেরকে আমি চোখের সামনে দেখেছি, বাধা দিয়েছে, প্র্যাকটিস করতে মানা করেছে। এই ভয়ে কোনো সময় মিরপুরে প্র্যাকটিস করি নাই। যদি কেউ বাধা দেয়, কেউ যদি বলে যে সাব্বি ইউ নট অ্যালাউ, তো
তো এটা আসলে খুবই খারাপ লাগবে আমার কাছে। এই ভয়ে বা এই জন্য আমি কোনো সময় মিরপুরে প্র্যাকটিস করা হয় নাই। হ্যাঁ, যখন আমাদের বিপিএল চান্স পেয়েছি, বিপিএল টিমে প্র্যাকটিস করছে বা কোনো প্রোগ্রামে আছি, তখন আমি নিজের প্র্যাকটিস ঠিক মতো করেছি। বাট আমার কাছে মনে হয় যে নিজের প্র্যাকটিসটা আপনি যেখানেই করেন না কেন একটা প্ল্যান নিয়ে করা ভালো। যেন আমি আমার রাজশাহীতে প্র্যাকটিস করি এবং যে গ্রাউন্ডসম্যানগুলো আছে তারা খুব ভালোবাসে আমাকে, এবং আমি যখন যেটা বলি বা যখন যেটা চাই তারা আমাকে সাহায্য করে, তারাও চায় যে আমি কাম ব্যাক করি। তো আমার কাছে মনে হয় যে নিজের স্বাধীনতা থাকা ভালো, যেখানে খুশি প্র্যাকটিস করা ভালো। আপনি জাতীয় দলের 3 ফরম্যাটেই খেলেছেন, বিভিন্ন জায়গায় খেলেছেন। আপনি কখনো নাম্বার 1-এ খেলেছেন, আবার মাঝে মাঝে ওপেনিংও করেছেন, আমি যদি ভুল না করে থাকি। রাইট। সো এই যে ডিফারেন্ট পজিশনে খেলাটা, এটা আপনার কি কখনো আনকমফোর্ট মনে হয়েছে? কারণ আমরা কিন্তু শুরুতে জানতাম সাব্বির রহমান মানে হচ্ছে একজন আসবে অনেক ছক্কা মারবে এই শেষের দিকে, বাট আপনার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছিল। সো এটা কিভাবে দেখেন? না, আসলে দেখেন, আপনি প্রফেশনাল প্লেয়ার বলেন বা প্রফেশনাল জব হোল্ডার বলেন, আপনার রোল হচ্ছে সামলিড করা। তো ক্যাপ্টেন আছে, আপনার প্রডিউসার আছে বা আপনার টিম ম্যানেজমেন্ট যারা আছে, তারা আপনাকে কীভাবে আপনার গেম প্ল্যান করবে তাদেরকে নিয়ে, আপনাকে নিয়ে বা আমাকে নিয়ে, সেটা ইম্পর্টেন্ট। সেটাকে আমি সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। আমি নাম্বার 3-এ খেলি আর নাম্বার 9-এ খেলি, এটা ম্যাটার করে না, ম্যাটার করে আমি টিম কী চাচ্ছে আমার কাছে। আমি সবসময় ইয়েস কল থাকি সবসময়, যে না, আমাকে যদি টিম বলে অ্যাজ এ এক্সাম্পল, আমি 2022-এ যেটা খেলেছি নিউজিল্যান্ডে, আমি ওপেনার ছিলাম না, কিন্তু বাট আমাকে ওপেনে খেলানো হয়েছে। কেন খেলানো হয়েছে? টিমের ওপেনার শট। আমি নাম্বার 3-এ ব্যাটিং করতে মানে ওপেন করতে পারবো, কিন্তু ওপেনার নাম্বার 3, নাম্বার 7 কিন্তু ডিফারেন্ট থিংস। তো আমি যদি বলি নাম খেলতে পারবো না, তাহলে বলবো হয়তো বা আমি পারবো না খেলতে, বা ওইটা আমার লাস্ট চান্স হতে পারতো, আমি টেক ইট নিই নাই, কেন নিই নাই, বা আমি মনে করছি যে সব কিছুতেই আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, এটা ফেল করি, কারণ আমি তো নিজের সৎ, লয়াল। সো উপরওয়ালা জানে যে আমি লয়ালিটি কাজ করি। তো আমার কাছে মনে হয় যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো জিনিস আমার যদি কেউ দেয়, আমি অ্যাকসেপ্ট করে ফেলি খুব তাড়াতাড়ি। এটাকে অনেক সময় ফেলও হই, আবার এখানে সব গেনার হই। তো আমার কাছে এটা ম্যাটার করে না আমি নাম্বার 3 বা ওপেনার বা নাম্বার 7। এটা ডিফিকাল্ট একটা ব্যাটসম্যানের জন্য, প্লেয়ারের জন্য মুভ অন করা সব জায়গাতে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা টিমের জন্য করেছে আমি। ম্যাটার করে না, বাট আপনি কোন পজিশনটা খেলতে সবচেয়ে বেশি এনজয় করেছেন? স্ট্র্যাটেজি আমার যেটা গুগলে দেখলে বুঝবেন যে কোন জায়গাটা খেলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। নাম্বার 3-এ T20-তে, নাম্বার 7 হচ্ছে, নাম্বার 6-7 হচ্ছে ODI-তে, টেস্টে 5, 6, 7-এর মধ্যে। সো রোল অনুযায়ী আমার এই ক্যাটাগরিটা ঠিক আছে আমার জন্য, বাট টিমের জন্য তো অনেক কিছু করতে হয় আর কি। 6-7-এ বলছিলেন আপনি ওয়ানডেতে, ওইখানে নেমেই মনে হয় আপনি একটা সেঞ্চুরিও করেছিলেন, সেই দিনটার কথা মনে আছে? জি, অবশ্যই। ওই অভিজ্ঞতাটা কি ছিল? নিউজিল্যান্ডের সো ওইটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আমার জন্য, যেহেতু আমি 3 মাস সাসপেন্ড ছিলাম সামহাউ। মাশরাফি ভাই আমাকে টেক অফ করে নিয়ে গেছে ওইখানে ওয়ার্ল্ড কাপের আগে, 2019-এর ওয়ার্ল্ড কাপের আগে। তো আমার কাছে মনে হয় যে ওটা আমার খুবই একটা চ্যালেঞ্জিং সিরিজ ছিল, নিউজিল্যান্ডের মধ্যে কান্ট্রিতে যে আবার। তো এই 3টা ম্যাচ আমার লাইফের বেস্ট মোমেন্ট ছিল, কারণ ওই 3টা ম্যাচে আমি খুব ভালো কমফোর্টেবল ব্যাট করেছি। হয়তো বা আল্লাহ আমার সহায় ছিলেন, ফ্যামিলি মেম্বারের দোয়া ছিল, সবার সাপোর্ট ছিল, আমি একটা 100 করে ফেলেছি। বাট আমার কাছে মনে হয় ওই 3টা ম্যাচে, প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত আমি খুব কমফোর্টেবল ব্যাটিং করেছি, এবং আমি খুব কমফোর্টেবল ছিলাম। কারণ যেসব উইকেটে বল উঠে সেসব উইকেটে ব্যাটিং আমার করে মজা পাই, কারণ আমার ফেভার শটই পুল শট। তো ওই সময়টা আমার খুব চ্যালেঞ্জ ছিল। মাশরাফি ভাই অনেক দ্বিধার জন্য ছিল যে কি করব না করব, বাট উনি যে ব্যাকআপ হিসেবে আমাকে সাপোর্ট করেছে অ্যাজ এ ক্যাপ্টেন, এটা উনি ছাড়া আসলে সম্ভব। অন্য হলো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি হবে না হবে। সেঞ্চুরি করলেন তখন কি আপনি নার্ভাস 19-এ ছিলেন? মানে কিছুটা নার্ভাস লাগছিল তখন? না, আমার কাছে মনে হয় না যে তখন আমি সেঞ্চুরির কাছে, কারণ ম্যাচগুলো এত কুইক চলে গেছে, বলগুলো এত কুইক চলে এসছে। আমি ফেস করছি ফার্গুসনকে 150+ বল করে, আমি ওকে ফেস করবো, 90 দেখবো। তো ওকে যখন ফেস করতে যাই, অটোমেটিক একটা ছোটো বাউন্ডারি ছিল, নিউজিল্যান্ড ছোটো বাউন্ডারি। তো ওই 4-5 বলের মধ্যে আমার 1-2 বাউন্ডারি হয়ে গেছে, তো ওই সেঞ্চুরি হয়ে গেছে। এমন সময় না যে আমি 90-এ যে 10-12 বল ওয়েট করছি, তখন একটু নার্ভাস ফিল হইতো। বাট আমার কাছে মনে হয় যে ওই সময়টা 5-6 বল পেয়েছি, 2 বাউন্ডারি হয়ে গেছে, কারণ ওখানে বাউন্ডারি মারাটা ইজি ছিল, সবাই সামনে ছিল, বাউন্ডারি মেরে ফেলেছি। তো 100 আমার কাছে এটা ম্যাটার করছিল না, বাট আমার কাছে একটা বড় রান আশা করছিল মাশরাফি ভাই ওয়ার্ল্ড কাপের জন্য, আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছে। আমরা ইনশাল্লাহ সামনে আরও 100 দেখবো আপনার। যখন ক্রিকেট নিয়ে কথা বলছি তখন একটা নাম নিয়ে আসলে কথা না বললেই হয় না, অ্যান্ড সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও আপনি অবগত, সো কি ভাবছেন, ওনাকে ফিউচারটা কি দেখছেন সাকিব আল হাসানের? না দেখেন, সাকিব ভাই যে জিনিসটা হচ্ছে একটা নেগেটিভ পজিটিভ একটা বিষয় আছে।
অ্যাজ এ প্লেয়ার আমি বলবো যে অবশ্যই উনি বেস্ট অলরাউন্ডার, নো ডাউট, লিজেন্ড। আদারওয়াইজ যে পারপাসে উনি দেশে আসতে পারছে না, এটা একটা দেশের বিষয় আর কি, এর আমি কিছু বলার নাই। বাট উনি তো সব জায়গায় খেলে বেড়াচ্ছে, টি10 খেলছে দুবাইয়ে, ইংল্যান্ডে খেলছে, আমেরিকায় খেলছে। তো উনি ওনার খেলাটা যে খেলছে কারণ হচ্ছে উনি যেন দেশে আসতে পারে বা আবার দেশের হয়ে খেলতে পারে। আমি সবসময়, আমি যখন ইংল্যান্ড গত বছর গিয়েছিলাম লাস্ট, আমি তো প্রতি বছর ইংল্যান্ড যাই, আপনি জানেন মনে হয়। তো যখন আমি যাই তখন সাকিব ভাই যখন আসে প্র্যাকটিস করতে বা খেলতে, তখন আমার সাথে আমরা সবাই একটা মিলে আড্ডা মারি, এবং লাস্ট একটা ছবি মনে ভাইরাল হয়েছিল, আড্ডা মারছিলাম। তো উনি যখন আসে ইংল্যান্ডে আমাদের সবাই কল করে বসে আড্ডা মারি। তো আড্ডাতে অনেক সময় কথা বলছে, ভাই আপনি কি আর দেশে আসবেন না বা খেলবেন না? দেখ, আমার তো ইচ্ছা আছে খেলার, আসলে এটা তো গভর্নমেন্টের বিষয়, তো সরকারি বিষয়টা আমার হাতে না। তো আমি বিশ্বাস করি এখনও যে সাকিব আল হাসান এখনও দেশের হয়ে খেলবে, এবং ওনার সুন্দর একটা বিদায় আমরা আশা করছি। এটা আপনি ওনার ফিউচার নিয়ে ভাবছেন? আমি আশা করছি আর কি, বাকিটা আল্লাহ জানে আর সরকার আর বিসিবি জানে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি ইংল্যান্ডে চলে যান, আপনি বিভিন্ন দেশের বাইরে মাইনর লিগগুলোতেও খেলেছেন, ওই অভিজ্ঞতাগুলো কি? ইংল্যান্ড যাওয়ার পারপাস হচ্ছে, আমি ন্যাশনালি যখন হয় আমাদের ন্যাশনাল লিগে বল ডিউক বলে খেলা হয়, আর ডিউক বলে একমাত্র খেলা হচ্ছে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজে। তো ওয়েস্ট ইন্ডিজে তো যেতে পারবো না, বাট খেলা হবে না, প্রফেশনালভাবে ওরকম খেলা হয় না। তো একমাত্র কান্ট্রি হচ্ছে ইংল্যান্ডে ডিউক বলে খেলা হয়, রেড বলে, যেটা কাউন্ট্রি ক্রিকেট। তো ওই পারপাসে আমার যাওয়া, যে ওইখানকার যে সুইংটা আছে, এখানে সুইংটা একটু হ্যান্ডেল করতে পারবো। অনেক সময় আমি লাস্ট 3-4 বছর আগে ন্যাশনাল লিগে এমন গেছে যে প্রথমবার গেছি, সেকেন্ড বল আউট হয়ে গেছি। তো কেন আউট হচ্ছি, কেন আমার হচ্ছে না, বের করলাম যে ইংল্যান্ডে এরকম ডিউক বলে খেলা হয়। তো এখানে যখন সুইংটা আমি কন্ট্রোল করতে পারবো, তখন আমি এখানে এসে ভালো খেলতে পারবো। তো এই পারপাসে ইংল্যান্ড যাওয়া হয়েছে 1-2 বার। যখন দেখছি যে ইংল্যান্ড আসলে এটা সুন্দর একটা কান্ট্রি, একটা আপনি আমার ফ্যামিলি মেম্বার নিয়ে যাই ওখানে, অ্যাজ এ হলিডে হতে পারে আমার ওখানে আমার খেলাও হচ্ছে। আর সেম টাইম দেখেন এখানে বর্ষাকাল, ওখানে আমি কোনো ক্যাম্পে নাই, কোনো জায়গাতে নাই। তো আমার তো ইনডোরে প্র্যাকটিস কোনো লাভ নাই। তো আমি যদি ওখানে 80-90টা ম্যাচ খেলতে পারি, স্যাটারডে সানডে, 80-90টা এক্স্যাক্টলি, আপনি 4.5 মাস যদি 4.5 মাস যদি ধরেন, তাহলে স্যাটারডে সানডে আর মানডে, এই তিনটাতে যদি 3 দিন আপনি তো অলমোস্ট আপনি 35টা ম্যাচ হচ্ছে, প্লাস হচ্ছে আপনার কোনো ইনভাইটেশন খেলা হলো, ওখানে খেললাম। তো 80-90টা যদি ম্যাচ খেলতে পারেন ভাইয়া, তাহলে ইনডোরে প্র্যাকটিস করার থেকে 80-90টা ম্যাচ খেলা আমার কাছে মনে হয় সবাই যাবে খেলতে। আর ওইখানে খেলার মুভমেন্টটা অনেক সুন্দর। হ্যাঁ, আপনি থাকছেন, ওদের টাকা দিয়ে আপনি ঘুরছেন, ফিরছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ফিরছেন, আপনি এনজয় করছেন। প্লাস আপনি আপনার নেক্সট যে টুর্নামেন্টের জন্য আপনি রেডি হচ্ছেন। জিম আছে ওখানে, রানিং সেশন আছে, ওখানে ফুড ভালো, আপনি এভরিথিং ওখানে, আপনার এনভায়রনমেন্টটা ভালো। তা আপনি কেমন যাবেন না? তো আমার 4-5 মাস এখানে কোনো কাজ নেই, কোনো খেলা নাই, তো আমি ওখানে যে আমি এনজয় করি, খেলি, প্লাস আমার নিজের ফিটনেসটা কাজ করি। এটাকে আপনি প্র্যাকটিস হিসেবেই দেখছেন। কিন্তু এইখানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট কালচার একটা কালচার তৈরি হয়ে গেছে অলরেডি, যে বেশ কিছু ক্রিকেটার এইখানে যদি খুব একটা সুযোগ না পায়, অভিমান করে হোক বা ক্রিকেট ছেড়ে দিয়ে হোক, বিদেশে যেই ক্রিকেট খেলে আর দেশে ফিরে না। তো আপনি কি জানেন, আপনার পার্সপেক্টিভটা কিন্তু আপনার ভক্তরা অনেকেই হয়তো বুঝে নাই, ওরা হয়তো ভাবছে যে আপনি অভিমান করে চলে গেছেন। না, অ্যাকচুয়ালি অভিমান না, কারণ আপনি বলছেন তখন আপনার 5-6 মাস কিছু ছিল না, তারপর তো এই কারণেই আপনি ওইখানে প্র্যাকটিস করা। এক্স্যাক্টলি, কিন্তু এটা কিন্তু অনেকে ভাবছে আপনি অভিমান করে চলে গেছেন, না অনেক ভক্ত ভাবছে। অনেক জায়গায় ক্লিয়ার করেছি তো আমি, যে আমি কেন যাই খেলতে। যেহেতু আমার বিসিবি কোনো কমিটমেন্ট নাই ওই সময়, যেহেতু কোনো ক্যাম্পে নাই, টাইগার্স ক্যাম্প হয়, এ টিমের ট্যুর থাকে, বি টিমের ট্যুর থাকে, একাডেমি ট্যুরের ট্যুর থাকে, ওই সময় তো কোনো ট্যুরে থাকি না আমি, বা কোনো ক্যাম্পে আমি থাকি না। তো সেই ক্ষেত্রে ওই 4-5 মাস আমি বাংলাদেশে পড়ে থেকে ওই বর্ষাকাল দেখে ইনডোরে প্র্যাকটিস করে বল ফাটিয়ে আমার লাভ নাই। তো নিজের একটা মাইন্ডসেটের বিষয় আছে। নেক্সট যে ইয়ারটা আমি কাটাবো, এনসিএল টি20 আছে, ডিপিএল আছে, বিপিএল আছে। তো এটার জন্য আমার যে মাইন্ডসেটটা করবো, সেটার জন্য আমার মাইন্ড ফ্রেশ হওয়া লাগবে। তো সেই পারপাসটা নিয়ে আমি ইংল্যান্ডে প্র্যাকটিস করতে যাই। যেটা আপনি বললেন যে আমার প্র্যাকটিসটাও হয়, আমার ঘোরাটা হয়, আমার টাইমটাও স্পেন্ড হয় ভালো। তো আমার কাছে মনে হয় না এটা একটা ব্যাড রিজন। আমার কাছে একটা গুড রিজন অ্যাজ এ প্লেয়ার, যে আমি যদি ওখানে খেলতে যাই, এটা অভিমানও কিছু নাই। অ্যাজ এ প্রফেশন আপনি যদি ঘরে বসে, তো আসলে বৃষ্টির দিনে মুড়ি চানাচুর খেতে আপনার লাভ নেই, সময় কাটবেন। আপনার তো ঘরে বসে আপনাকে থিঙ্ক করতে হবে যে টাকাটা কীভাবে আর্ন করবেন। অ্যাজ এক্সাম্পল আপনি কীভাবে আপনি খেলবেন একটা অন্য দেশে, আপনি অন্য দেশের প্লেয়ারদের সাথে খেলতেছেন। এখানে অনেক প্লেয়ার আছে, শ্রীলঙ্কান আছে, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার আছে,
অস্ট্রেলিয়ান প্লেয়ার আসে, তো অনেক সবাই খেলতে একটা গ্রুপ খেলা হয় আমাদের। তো এই গ্রুপের সাথে খেলে আপনার যে বলে খেলেন না কেন, আপনি কাউন্ট্রি ক্রিকেট খেলেন, মাইনর খেলেন, আর বিতে খেলেন, সিতে খেলেন, আপনি তো খেলতেছেন। এখানে আপনি ওইখানে বল করছে, আম্পায়ার থাকছে, 11টা প্লেয়ার ফিল্ডিং করছে, একটা ভালো কম্পিটিশন হচ্ছে। এই কম্পিটিশন আপনি বাংলাদেশে পাচ্ছেন না। তো হোয়াই নট, আপনি ওখানে যাচ্ছেন বা ওখানে আপনি এনজয় করছেন। এই পারপাসটা হচ্ছে সেম আমার পাসপোর্ট, যে ওখানে যে একটু খেলা হচ্ছে, ঘুরছি ফিরছি, একটু এনজয় করছি, আবার কাম ব্যাক করছি নেক্সট সিজনের জন্য। সাব্বির ভাই, এবার বিপিএলের আগ থেকে 2টা প্লেয়ারকে নিয়ে কথা হচ্ছিল। একটা হচ্ছেন আপনি, আরেকটা হচ্ছে নাসির হোসেন। আপনার দুজন ভালো বন্ধু, জাতীয় দলে একসাথে খেলেছেন, এবার বিপিএলে একসাথে খেলবেন। দুজনের মেলবন্ধনটা কিভাবে দেখতে পারি আমরা এখন? দেখেন, আসলে বিপিএলটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ। এখানে ও নাসিরকে কীভাবে খেলাবে, আমাকে কীভাবে খেলাবে, এটা টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন ডিসাইড করবে। বাট আমার কাছে মনে হয় নাসির আমাদের মিডল অর্ডারে খুব ভালো হবে, যেহেতু নাসিরকে নিয়েছে, একটা প্ল্যান আছে তাদের অবশ্যই মিডল অর্ডারকে স্ট্রং করার জন্য। যেহেতু লাস্টে আমার মিডল অর্ডার ব্যাটসম্যান একটাও ছিল না, আমি ছাড়া। তো আমাকে যেহেতু আপ অ্যান্ড ডাউন করতে পারবে, নাসির যে মিডল অর্ডার আছে, মিথুন ভাই আছে, তো সানাকাও আছে। তো আমার কাছে মনে হয় মিডল অর্ডার, উনি অনেক মিডল অর্ডার নিয়ে ওনারা অনেক জোর দিয়েছে, এবং এই যে গুড অপশন। প্লাস অফ স্পিনার আছে, যেহেতু আমাদের কোনো অফ স্পিনার নাই, এজ অফ স্পিনার হিসেবেও সে নাসির ব্রিলিয়ান, আপনারা দেখেছেন বল করে, ব্যাটিং করে, ফিল্ডার তো জানেনি কেমন। সো আমার কাছে মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালসের বেস্ট চয়েস ফর মিডল অর্ডার নাসির হোসেন কিনেছে, খুব ভালো হয়েছে। এবং নাসিরের সাথে আমার খুব ভালো বন্ডিং। হোপফুলি আমরা খুব ভালো বন্ডিং হিসাবে, বা আমরা যেভাবে আমরা খেলেছি ন্যাশনাল টিমে, সেভাবে আমরা ঢাকা ক্যাপিটালসকে দিতে পারি আর কি। বলছিলেন নাসির হোসেন বোলিংটাও পারে, বোলিংটা তো আপনিও পারেন, লেগ স্পিনটা এইটা কোত্থেকে শেখা হলো? আমি কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে বেস্ট বলার ছিলাম, আন্ডার 19 আমি বেস্ট অলরাউন্ডার ছিলাম। সামহাও ন্যাশনাল টিমে এসে কোনো ক্যাপ্টেন আন্ডারে হয়তো বা বোলিং করা হয় নাই, বা আমাদের টিমে আমাদের সাকিব আল হাসান বোলিং করতো, প্লাস আরও 2টি স্পিনার থাকতো, সেই ক্ষেত্রে আমি 4th স্পিনার হয়ে গেছিলাম। তো এই বোলিং না করতে প্র্যাকটিস না করতে, প্লাস লেগ স্পিনার, তো বোলিং না করতে করা হয় নাই। ব্যাটিংয়ে মনোযোগ দিতে ব্যাটিং হয়ে গেছি। তো ওই বোলিং না করাতে আমার আর বোলিং করা হয় নাই। বাট আমি সব ক্ষেত্রে প্র্যাকটিসে বোলিং করি, অন্য আলাদা জায়গায় বোলিং করি, চেষ্টা করি যে নিজেকে রেডি রাখার জন্য সবসময়, যেন ক্যাপ্টেন যেন ইমপ্রেস করতে পারে আমাকে। কখনো মনে হয়েছে যে এই বলারের থেকে আমি ভালো বল করতে পারতাম? হ্যাঁ, অবশ্যই মনে হয়েছে, বাট কিছু করে নাই। আসলে অনেক সময় সিচুয়েশন যখন দেখি যে এই বলটা খারাপ করছে, সেকেন্ড বল উইকেট পেয়ে গেছে, তো ইজ এ গুড বলার। লেগ স্পিনটা কেন, এটা কি কাউকে আইডল মেনে নাকি হচ্ছে ন্যাচারালি? আমি আফ্রিদি অনেক বড় ভক্ত। আচ্ছা, আমি আফ্রিদিকে দেখে 6 মাস শিখেছি ছোটবেলায়। আচ্ছা, আগে আমি কিন্তু আজ থেকে 10-15 বছর আগে, 12 বছর আগে যখন খেলতাম ছোটবেলায়, আমি 6 মারতে পারতাম না। তা আফ্রিদি 6 মারতো টেনিস বলে, তখন টেনিস বলে কেউ নিত না আমাকে, যে আমাকে তখন ফিল্ডিং হিসাবে, সাফ ফিল্ড হিসাবে নামাইতো। ফিল্ডিং করতাম বড় ভাইদের সাথে, মাঠে যেতাম, ফিল্ডিং করতাম। তো একটা সময় গেছে টেনিস বলে নিত না, তখন আমাকে জোর করে একদিন নেওয়াইছে। তো আমি একদিন 6 বলে 6টা 6 মেরে দিয়েছি। 6 বলে 6টা 6 আনফর্চুনেটলি। তারপর থেকে আমাকে সব বলে না, তুই তো 6 মারতে পারিস। তখন তো খেলা শুরু হয়েছে আস্তে আস্তে। আর আমি তো আফ্রিদির ফ্যান ছিলাম, আফ্রিদি 6 মারতে পারে। তা আমার কাছে মনে হচ্ছে একটা 6 যা মারতেই হবে আমার। এই মেন্টালিটি নিয়ে আমি এতদিন আছি এখনও। মানে আমার কাছে এই মেন্টালিটি খুব গ্রো আপ করে সবসময়, যে একটা 6 আমাকে মারতেই হবে। পৃথিবীতে 6 হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। 6 না হলে কেউ চিনবে না, কেউ বুঝবে না যে আমি কী। তো ওই গ্রো আপ হতে আজকে হয়তো বা আমি সাব্বির হয়েছি। বাট আমার কাছে মনে হচ্ছে আমি ওই আফ্রিদি লেগ স্পিন করতো হালকা পাতলা, ওই তো এখন অনেক ভালো বলার হয়ে গেছিলো। তো এইভাবে আমি ওর জোরেও বল করতাম। আফ্রিদির আইডল হিসাবে আমি লেগ স্পিন করা শুরু করেছি, এবং আমি ফার্স্টে ছিলাম পেস বলার। আমার হাইট ছিল ছোট, তো অত ছোট পিছিয়ে ফেস বলার হবে না। তারপর আমার কিপার, তারপরে কিপারে বল মাথা উপরে চলে যায় ছোট। বা কিপিং করেছেন আপনি? কিপিং করেছি আমি, এবং নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল কিপিং করেছি আমি। ইন্টারন্যাশনাল কিপিং করছি। কোন ম্যাচে করেছে বলি আপনাকে, যে সাকিব আল হাসান 275 যে ম্যাচে করেছিল, 249 যে ম্যাচে করেছিল, মুশফিক 150 না কত করেছিল মুশফিক ভাই, সেই ম্যাচে কিন্তু আমি ফিট হয়ে গেছি। ইমরুল ভাই ফার্স্ট কিপার ছিল, মুশফিক রহিম ভাই ইনজুর্ড হয়েছে। তারপরে করলো ইমরুল কায়েস ভাই, উনি ইনজুর্ড হয়েছে। তারপর আমি করেছি, থার্ড কিপার আমি ছিলাম। কিপিং এর অভিজ্ঞতাটা কি? ভেরি ফানি ভাই। আসলে আমি কিপিং করছি, মিরাজ বোলিং করছে, তো ল্যাথাম ব্যাটিং করছে, ও তো লেফটি ব্যাটসম্যান। তো লেগ সাইডে যেটা বল গেছে, আমার মনে নেই যে আমাকে বল ধরতে হবে। আমি এভাবে দাঁড়িয়ে আছি যে সোজা আসবে, সোজা ধরবো। একটা বল তো মিস হয় না, আমি জাস্ট যে সাপোর্টিং রোল হিসেবে দাঁড়িয়ে আছি। লেগ সাইডে বল যে গেছে, তা আমার মনে না যে লেগ সাইড আমি কিপার দাঁড়িয়ে আছি, বল ধরতে হবে। তা আমি জাস্ট বল লেগ সাইডে পড়লো, আমি জাস্ট এভাবে দেখলাম যে বলটা চলে গেল।
এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা, আপনি তো মূলত ব্যাটার, সো কোন বলারকে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন আপনি আপনার পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত? আমাদের সময় তিসরা প্যারাডাকে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। যখনই পাইতাম তখনই মনে হতো যে আমার স্কোরিং বলা চলে এসেছে। আইসুইনকে খুব ভালো খেলতাম, রবিচন্দ্রন আশ্বিন, যাদেরকে ভালো খেলতাম ওই সময়। আমার কাছে মনে হয় এরা হচ্ছে আমার কাছে খুবই ইজি লাগতো, যে আসলে মনে হচ্ছে যে আমি এটা আমার ঠিক আছে, আমার রান করা স্কোরিং বলা চলে আসলো। এই 3-4টা বল আমার কাছে মনে হয় ভালো লাগতো। আর হচ্ছে একটু ঝামেলায় পড়ে যেতেন কোন বলারটা বল করতে আসলে? মালিঙ্গা, যারা একটু ডিফিকাল্ট অ্যাকশন, যাদের একটু আনইউজুয়াল অ্যাকশন, যারা ওদের একটু ফেস করতে ডিফিকাল্ট, কারণ একটু বল দেখা ডিফিকাল্ট হয়ে যায়। যেমন লাসিস মালিঙ্গা, ওর বল আসে আম্পায়ারের পেটের ভিতর দিয়ে, আম্পায়ারের পেটে দেখবো না ওর বল দেখবো, তো অনেক সময় মিস হয়ে যায়। তারপর হচ্ছে আজিন্দা মেন্ডিস, আমার ফার্স্ট বল হচ্ছে আজিন্দা মেন্ডিস। প্রথম বল আমি দেখি নাই কী বল করছে, ও ক্যারাম বল করছে, আমি গেস অফ স্পিন বল গেছি, বের হয়ে গেছে। থার্ড বল ক্যারাম, সেকেন্ড বল ক্যারাম, থার্ড বল আমি বলছি যা জিন্দিকে যা হবে সুইপ মেরে দেবো আমি, ও করছে অফ স্পিন, সুইপ মেরেছে, 1 রান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো সো আপনি ক্রিকেটটা কতদিন চালাতে চান আরো, যদি একদম মোটা দাগে জিজ্ঞেস করি, যে সাব্বির রহমানকে আরো কতদিন আমরা ক্রিকেট খেলতে দেখতে পাবো? এটা কিন্তু শুধু আমার প্রশ্ন না, আপনার ভক্তদেরও প্রশ্ন, যে ওনারাও জানতে চায় যে আরো কতদিন আমরা দেখতে পাবো এই জিনিসটা। যতদিন আমার ফিটনেস আছে, আলহামদুলিল্লাহ, বডি যতদিন চলবে বা আমার ফিটনেস যতদিন ভালো থাকবে, চেষ্টা করছি ফিটনেসটাকে আরেকটু বেটার করার জন্য, যা আছে একটু বেটার করার জন্য। যতদিন ফিটনেস চলবে ইনশাআল্লাহ 5 বছর, 7 বছর, 10 বছর যতদিন চলবে অ্যাজ এ ব্যাটসম্যান খেলে থাকবো। আচ্ছা, অনেকের পছন্দ সাব্বির রহমান, কিন্তু সাব্বির রহমানের পছন্দের ওয়ানডে একাদশে কারা কারা থাকবে অ্যাজ এ বাংলাদেশ না ওয়ার্ল্ড কাপ? আপনার ইচ্ছা ইন্টারন্যাশনালি? কিন্তু বাংলাদেশ তো রাখতে হবে, যেহেতু আপনিও বাংলাদেশি। ফার্স্ট ওপেনার রাখবো তামিম ইকবাল ভাই, বেস্ট ওপেনার। সেকেন্ড বীরেন্দ্র সেহবাগ, 3 বিরাট কোহলি, 4 এবি ডিভিলিয়ার্স, 5 মুশফিকুর রহিম, 6 সাকিব আল হাসান, 7 MS ধোনি, 8 জাদেজা, 9 পেস বলা লাগবে, তা তো ওভার একটা বল। ক্যাপ্টেন বলেন নাই এখনো? ক্যাপ্টেন MS ধোনি, আচ্ছা, তাসকিন, মুস্তাফিজ অ্যান্ড বুমরাহ। একবার ভাবেন এই একাদশটা খেলতে নামছে কি হইতে পারে। আচ্ছা সাবির ভাই, আপনার ক্রিকেটের হাতে খড়িটা আসলে কিভাবে হলো? মানে আমরা সবাই চিনি আপনাকে, আপনি ফেমাস হয়ে গেছেন, বাংলাদেশে অনেক 6 মারতেছে এমন একটা প্লেয়ার, পাওয়ার হিটিং প্লেয়ার পাওয়া গেছে, বাট সাব্বির রহমানের ক্রিকেটের শুরুটা আসলে কিভাবে হলো? এটা আমি অনেক জায়গায় বলেছি, তারপরও বলি আবার। বলেন, আমি তো ব্যক্তিগতভাবে জানি না এটা। না, আমি তো রাশিয়ার ছেলে। হ্যাঁ, ওই যে বললাম যে বড় ভাইরা যখন খেলতে যেত, আমি এজ এ বল করতাম বা প্র্যাকটিস করতো, বল আমি এনে দিতে পারতাম। এই সময় করতে হতো, আমাদের রাজশাহীতে একটা মাঠ আছে, কাকুলি মাঠ ছিল আমাদের রাজশাহীতে, আমার বাড়ির পাশে ঠিক ওখানে ছোটো একটা টুর্নামেন্ট হতো, প্রতি বছর টুর্নামেন্ট হতো। তো ওই যে বললাম যে ফিল্ডার হিসেবে নামতাম, তো আমি একটা ফিল্ডার হিসেবে নামছি, তখন ক্যাচ হচ্ছে এখান থেকে 10 মিটার দূরে, 12 মিটার দূরে, তো এখানে জাম্প করে ক্যাচ ধরেছি। তো তখন থেকে আমি বেস্ট ফিল্ডারে পদক্ষেপ, যে আমাকে নামাবে এই ফিল্ডিংয়ে, কেউ বড় বড় এনার্জি ডোজ করতো, আমাকে নামাইতো। এটা ক্রিকেট বলে, ক্রিকেট বলে। সো এখান থেকে উঠা দেন, আমাদের একটা কোচ ছিল রশিদ ভাই, উনি রাজশাহীর, আগে উনি দেখবে এক সময়। তো উনি আমাকে পিক করে ওখান থেকে, দেন আন্ডার-13 হেলভেশিয়া কাপ হয় হয়তো আগে কলাবাগান মাঠে, তো ওইখানে আমাকে পিক করলো ব্রাদার্স ইউনিয়ন টিমে। তখন আমাকে পিক করলো এবং আমাকে রশিদা বললো যে তুই আজকে রাতের বাসে ঢাকা চলে যাবি, পকেটে ছিল 10 টাকা, গাড়ি ভাড়াও নাই, উনি গাড়ি ভাড়া করে দিলাম, চলে গেলাম, নামলাম, পিক করলো ব্রাদার্স ইউনিয়নটা অফিসিয়াল, পিক করে নিয়ে গেলাম। দেন আমি ওখান থেকে স্টার্ট হলাম আন্ডার-13 খেলা। দেন আমি ন্যাশনাল কল পেলাম, আন্ডার-13 ন্যাশনাল কল। দেন আমি তখন ছিলাম কিন্তু বলার আর ফিল্ডার, আমাকে ন্যাশনাল কলে নিয়ে গেল, ব্যাটিং ট্রেনিং করলাম, স্কিল ভালো আছে। আমাদের হেড কোচ ছিল সানু স্যার। তো ওইখান থেকে আমাকে ব্যাটিংয়ে নাম্বার 3 একদিন, ওই যে বললাম না যে প্রথম থেকে আমাকে কোচরা মনে করে যে তুই হয় নাম্বার 3, 7, 10, 12, 11, 7, যখন র্যান্ডমলি একটা জায়গায় আমাকে হঠাৎ করে নাম্বার 10 থেকে নাম্বার 3-এ নামাইলো, উইকেটটা ভিজা ছিল, আমি মারলাম 150, 151 মেরেছে ওই দিনকা। দেন ওইখানে আমি ব্যাটসম্যান। আমার তখন আপনার বয়স কত? আন্ডার-13, তখন আন্ডার-13-14 খেলছি আর কি। তো তখন আমি 151 মারছি, তখন আমার ব্যাটসম্যান থ্রুতে আমি সাব্বির ব্যাটসম্যান হয়ে গেছে, বলার ব্যাটসম্যান।
এইখান থেকে আসছে আন্ডার 15, 17, 19 ওয়ার্ল্ড কাপ, এই টিম, দেন ন্যাশনাল টিম, এই হচ্ছে আমার যাত্রা। 19 ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতাটা কেমন ছিল? 19 ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা, কারণ আপনাদের 19-এর সাথে তো হচ্ছে বিশ্বের আরও যে দেশের 19-এর প্লেয়ারগুলো আছে তারাও বেশ ফেমাস হয়ে গেছে এখন খুব সম্ভবত। সো ওই অভিজ্ঞতাটা কি ছিল? আপনারা তো স্টারকে স্টার হওয়ার আগে দেখে আসছেন। অভিজ্ঞতা আসলে বাবর আজম ছিল পাকিস্তানের, রেজওয়ান ছিল, কেনি উইলিয়ামস ছিল নিউজিল্যান্ডের, আমার খুব ভালো বন্ধু ছিল হচ্ছে জরুট হচ্ছে আমার খুব ভালো বন্ধু, এবং ওর সাথে আমি অনেক সময় কাটাইছি। আন্ডার 19 বলেন, ন্যাশনাল টিম বলেন, বা ইংল্যান্ড যখন যাই ওর সাথে দেখা হয়, একসাথে প্র্যাকটিস করি। তো ওই সময়কার প্লেয়ার জরুট ছিল, জেসন হোল্ডার ছিল ওয়েস্ট ইন্ডিজের, অনেক প্লেয়ার ছিল। তো আমরা এক রানে হারছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমার লাগবে হচ্ছে 3 বলে 4 রান, আমরা এক রানে হেরে গেছি। তারপর আমাদের পাকিস্তানের সাথে লাগবে হচ্ছে, ওদের লাগবে 6 বলে 20 রান, তাও ম্যাচ হেরে গেছে আমরা 2 বলে 2-6, 2-4 খেলা শেষ। তো এক্সপিরিয়েন্স খারাপ ছিল, বাট আমার কাছে টিমটা অনেক ভালো ছিল। আমরা অলমোস্ট সবাই ন্যাশনাল টিমে খেলেছি, শুধু 2-1 বাদে। আমাদের হেড কোচ ছিল নান্নু স্যার, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল হচ্ছে বাবু স্যার। তো আমাদের টিম ম্যানেজমেন্ট খুব ভালো ছিল, টিমটাও খুব ভালো ছিল, বাট আমরা রেজাল্ট করতে পারি নাই। তো আমি তখন ছিলাম বেস্ট অলরাউন্ডার হয়েছিলাম। নান্নু স্যার আমাকে একটা বল গিফট করছিল যে বেস্ট অলরাউন্ডার, রানও করেছি, উইকেটে পেয়েছি। তো এই ওয়াইজ আমার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, বাট আমরা টিম হিসাবে রেজাল্ট করতে পারিনি। বলছিলেন এক রানে হেরে যাওয়ার কথাটা, বাংলাদেশের ক্রিকেটে এটা খুব একটা পরিচিত একটা জায়গা। এক রানে হেরে যাওয়া, 1 বলে 6 রান লাগে, ওইটাও মেরে দেয়। ইন্ডিয়ার সাথেও ইনফ্যাক্ট যে 1 রানে আমরা হেরে গেলাম, সেই ম্যাচটা আপনি ছিলেন ওয়ার্ল্ড কাপে, সো 16 ওয়ার্ল্ড কাপ। ওইটা কি আপনার কেমন মনে হয় তখন, যখন অলমোস্টে যে আমরা হেরে যাই? না, আমি যখন লাস্ট ওভারে যখন 4 রান লাগতো, তখন আমি উপর থেকে নিচে নেমেছি, ওই চেন্নাই স্টেডিয়ামে নিচে বসলাম যে ঠিক আছে, আমরা দৌড় মেরে ঢুকে যাব। তো সামহাও আসলে রিয়াদ ভাই আর মুশফিক ভাই হচ্ছে টপস করে গেছে, এটা ক্রিকেটের পার্ট অফ ক্রিকেট, হয় নাই। বাট আমার খুবই খারাপ লাগছে আমাদের সবার, এছাড়া এভরিওয়ান, যে ইন্ডিয়ার মাঠে ইন্ডিয়াকে হারানো, এটা খুবই টাফ। টি-20তে আবার ইন্ডিয়ার মাঠে, ইন্ডিয়ার দর্শকের সামনে, বাট হয় নাই। বাট আমরা খুবই জিতা ম্যাচ তো আসলে হেরে গেছি, বাট কিছু করার নেই, এটা ক্রিকেটের হিস্ট্রি। এটা ওই সময় ধোনি স্টাম্পিংটা করেছিল আমাকে। হ্যাঁ, আমি এটা জাস্ট আপনাকে জিজ্ঞেস করতে নিয়েছিলাম যে একটা দারুণ স্টাম্পিং করেছিল, এক্সপেক্ট করেছিলেন ওইটা ওইরকম হতে পারে? না, আসলে এটা আশা করি নাই, বাট লাখ না, কোটি তো একবার হবে না, এটা আসলে এটা টাইমিংয়ের একটা বিষয়। ও যেভাবে লাগিয়েছে আমিও টুইস্ট করে ফেলছি। তো অনেক সময় হয়, কিন্তু আপনি ধরে বসে আছেন বলটা, ব্যাটসম্যান উঠবে, ওই সময়টা হবে না, কিন্তু জাস্ট এটা কোইন্সিডেন্স মতো হয়ে গেছে, এটা ফেমাস হয়ে গেছে। বাট ওই আমার স্টাম্পিংটা ছিল ক্রুশিয়াল, যেটা আমি ভালো খেলছিলাম। ওই যে বললাম, লাক নাই আসলে আমাদের ওই জিতা ম্যাচটা, বাট জিতাতে পারলে ভালো হতো, হয় নাই। ক্রিকেট হিস্ট্রিতে এটা একটা ম্যাচ যেটা আমি জিততে পারিনি আমরা। সাবির ভাই, ওই ম্যাচটার পরে ওই রাতটা ঘুমাতে পারছিলেন আপনারা কেউ? ঘুম আসছিল কারো? আমরা পরের দিন আমরা অন্যজন মুভ করব, কেউ না ঘুমিয়ে আমরা সবাই মাসের রুমে আড্ডা মারতে মারতে ভোর হয়ে যায়। পরের দিন 7টার সময় বাস উঠে চলে গেছি, কেউ ঘুমাইতে পারেনি। ওই পরে আপনাদের স্টেবল হইতে, স্পেশালি আপনার স্টেবল হইতে কতক্ষণ লাগছে ওই ম্যাচটা ভুলতে? দেখেন, প্রফেশনাল ক্রিকেটার, প্রফেশনাল যারা কাজ করে তাদেরকে অবশ্যই সুইচ করতে হয় সবসময়, ইমোশন দিয়ে আসলে সব কিছু হয় না। আমরা নেক্সট ম্যাচ সুইচ করে ফেলছি। আমরা কলকাতায় ম্যাচ ছিল, আমরা কলকাতায় চলে আসছি, ম্যাচ খেলছি পাকিস্তানের সাথে, ওটাও হেরেছি, বাট আমরা ওরকম ফিল করতে পারি নাই ওই ম্যাচের মধ্যে, আগের ম্যাচের মধ্যে ছিলাম। বাট আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমরা খুব তাড়াতাড়ি রিকভারি করে ফেলছি, যে কারণ ম্যাচ তো ম্যাচ, পরপর ম্যাচ, তো আসলে চিন্তা করার সময়টা খুব কম ছিল। পরে যখন আমরা বাসায় আসছি, যখন ফ্যামিলি মেম্বাররা যখন ধরছে, তখন আমার ওটা মনে পড়ছে। ফ্যামিলি মেম্বাররা কি বলছে যে কেন জিততে পারো নাই? মানে রাগ দেখাইছে কেউ? না, রাগ না, ইমোশন। এই রাগটা কিন্তু একটা ভালোবাসার রাগ, ডেফিনেটলি। সো কেউ কি এভাবে দেখাইছে নাকি? এটা কেউই আশা করে নাই আসলে। যখন যারা রিয়াদ ভাই ছিল, হয়তোবা চেয়েছেন এটা শর্ট খেলে আমরা জিতে যাই, আসলে এটা সিচুয়েশন ছিল এখন 6 ম্যাচ না জিতলে আসলে তৃপ্তি পাবে না, হয়তোবা লাগে না, হয় নাই। বাট এটা নিয়ে কারো মন ধরা দিই না, এটা একটা একটু কষ্টের বিষয় ছিল, ইমোশনাল বিষয় ছিল। সবাই ইমোশনাল জিজ্ঞেস করছে, কিছু করার নেই, যেটা হয়ে গেছে তো আর কিছু করার নেই। আপনার কথায় বেশ কয়েকবার আমরা মাশরাফি বিন মুর্তজার নাম শুনলাম, এবার একটু আমরা পঞ্চপাণ্ডব নিয়ে কথা বলি। সাকিব আল হাসান নিয়ে অলরেডি আপনি বলে ফেলছেন, মাশরাফি দিয়েই শুরু করি আমরা। মাশরাফি বিন মুর্তজার সাথে খেলা, ড্রেসিং রুম শেয়ার করা, ওভারঅল অভিজ্ঞতাটা কি? আমার ফার্স্ট ক্যাপ্টেন, এবং ওনার হাতে ক্যাপ পরা ছিল, আমি ক্যাপ পরেছি 2014-এর। তো তার ব্যক্তিত্ব নিয়ে তো কোনো কথা নাই,
উনি খুব মোটিভেট ইয়াং প্লেয়ার যারা আছে। আমরা যখন খেলছি ন্যাশনাল টিমে তখন দেখবেন যে 4-5টা ইয়াং প্লেয়ার ছিলাম, আর 7-8 জন ছিল সিনিয়র প্লেয়ার। লিটন দাস ছিল, আমি ছিলাম, সৌম্য ছিল। এরা কিন্তু গ্রো হয়ে গেছে ওদের দেখে দেখে। এখন যেটা এখন ন্যাশনাল টিমে সব ইয়াং প্লেয়ার, সিনিয়র বলতে কেউ নাই। যা লিটন এখন যারা আছেন সিনিয়র প্লেয়ার, কিন্তু ওই সময় আমাদের তামিম ভাই ছিলেন, সাকিব আল হাসান ছিলেন, মুশফিক ভাই ছিলেন, রিয়াদ ভাই ছিলেন, মাসিফ ছিলেন, আরও 2জন সিনিয়র প্লেয়ার ছিলেন, রুবেল হোসেন সিনিয়র অবশ্যই তারা ছিলেন। তো আমরা অ্যাজ এ জুনিয়র সিনিয়র মিলে আমরা কম্বাইন খুব ভালো ছিলাম। তো আমরা সিনিয়র দেখে সিনিয়র একটা কথা বলতো যে তোরা বিন্দাস খেল, বাকি ব্যাকআপ আমরা পাঁচিলে আছি। তো এই একটা ব্যাকআপ যে সবসময় পাওয়া যায় না আসলে। মাসে ভাই অনেক মোটিভেট করতো। আমি যখন রান করতে পারতাম না বা যখন আমি খারাপ খেলতাম তখন আমার রুমে আসতো বা আমি রুমে যেতাম, ওনার রুমে কল করতো বা আসতো, একসাথে ডিনার করতাম। আবার সবাই একসাথে ডিনার করতাম 4-5 জন মিলে, সিনিয়র জুনিয়র মিলে। তো এটা একটা অন্যমতো অনুভূতি ছিল। এবং মাসে ভাই অলওয়েজ সবাইকে এক করতে করে রাখতো, কেউ আলাদা আলাদা না থাকতো না, সবাইকে একসাথে আমরা একটা রুমে আড্ডা মারতাম, ফিলিং শেয়ার করতাম, কীভাবে বেটারমেন্ট করা যায়, কীভাবে কী করলে বেটার যায়। ওনার ব্যক্তিগত অসাধারণ। মুশফিক ভাইকে নিয়ে যদি একটু আসি, মুশফিক ভাইকে নিয়ে কি অভিজ্ঞতা আপনার? মুশফিক একটু ডিফারেন্ট আসলে, উনি অনেক গোছানো। হ্যাঁ, ওনারটা একটু গোছানো টাইপের, এবং আমি খুব ফলো করি ওনার সব কিছু। উনি এত সুন্দর করে গুছিয়ে রাখে সব কিছু। আমারও খুব ইচ্ছা ওনার পাশে চেয়ার আমি বসতাম ড্রেসিং রুমে। তো ওনার যখন 4-5টা ব্যাট দেখতাম, গ্লাভসগুলার জায়গাতে, স্পাইক জায়গাতে, ব্যাগগুলা, তো আমি হলো 90% একটু 10% নেওয়ার চেষ্টা করতাম যেন আমি একটু গুছিয়ে রাখবো। অনেক সময় হয় না। উনি আসলে অন্য মেন্টালিটির লোক, কারণ ওনার ক্রিকেটটা হচ্ছে ওনার সব কিছু, এবং উনি এত সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতে, খেলা থেকে শুরু করে এভরিথিং। উনি কীভাবে করতো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, যে কীভাবে টাইম পাইতো এত। বাট ওনার মেন্টালিটি টোটালি আলাদা, কারণ ন্যাশনাল প্লেয়ার সবাই মেন্টালি টোটালি আলাদা। সবাইকে হেল্প ইচ আদার, মানে কেউ কারো পিছে নাই, সবাইকে হেল্প করবো অথবা কারো পিছে থাকবো না। ওনার ব্যক্তিত্ব অসাধারণ, এবং আমি খুব ফিল করতাম যে ওনার পাশের চেয়ারে আমি থাকতাম, এবং আমার পাশের চেয়ারে আবার তামিম ভাই বসতো। আমার পাশে আবার তামিম ভাই মাঝখানে তাইজুল ইসলাম। তো আমাদের 4 জনের একটা খুব সুন্দর একটা মুহূর্ত কাটতো। তামিম ভাই তাইজুলকে টিচ করতো, আবার ফ্রেন্ড তাইজুল হচ্ছে আমার ফ্রেন্ড, তা ওই আমাকে টিচ করতো, মুশফিক ভাই শুনতো। মানে আমরা একটা খুব ভালো একটা মানে ড্রেসিংটা অনেক বড়। এই সার্কেলে থাকতাম হচ্ছে আমরা তামিম ভাই, তাইজুল, আমি, মুশফিক ভাই, আর ওদিকে থাকতো মাসির ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই, সৌম্য, ওদিকে ওরা থাকতো। তামিম ভাইয়ের দিয়েছি তো আমরা চলে গেছি, তামিম ভাইকে দিয়েই আমরা পরের চ্যাপ্টারে যাই। বাট একটু আমি অ্যাড করে নিই, তামিম ইকবাল যখন অসুস্থ হয়ে পড়লেন সেখান থেকে একটু স্টার্ট করি। জি, তখন কেমন লাগছিল আপনার, বা ওভারঅল কি মনে হচ্ছিল তখন? না, তামিম ভাই যখন অসুস্থ হয়েছিল আসলে অবাক ছিলাম আমি। হ্যাঁ, অবাক হয়েছি আমরা সবাই, এভরিওয়ান, যে আসলে একটা সুস্থ মানুষ ক্রিকেট খেলতেছে, হঠাৎ করে কীভাবে হলো। ভাবছি মানে ফেক নিউজ মনে হয়। বা যখন আস্তে আস্তে দিন যত যাচ্ছে বা সময় যাচ্ছে, ভাবছি যে না, এটা আসলে গুরুতর হয়ে গেছে। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। ওই সময় সবাই ব্যস্ত ছিল, আমাদের ম্যাচ ছিল না। আগের দিন ম্যাচ ছিল আমাদের, একদিন ম্যাচ হয়, একদিন অফ থাকে, তো ওভাবে হয় নাই। বাট তারপর যখন উনি যখন ঢাকা বসুন্ধরা যখন আসছে এভার কেয়ারে, তখন ওনার সাথে দেখা করতে গেছি, খোঁজ খবর নিচ্ছি। আসলে দেখেন, সুস্থ মানুষ যখন অসুস্থ হয়ে যায় খুবই খারাপ লাগে। তারপর আপনার ফেভারিট একটা মানুষ, পছন্দের মানুষ যখন একসাথে খেলছেন লং টাইম, তামিম ভাইয়ের সাথে, ওনার ব্যক্তিত্ব নিয়ে আসলে নো ডাউট উনি সবাইকে হেল্প করে, এত সাধারণভাবে হেল্প করে এভরিওয়ান। এই স্টেডিয়ামে যখন যাবেন দেখবেন যে পিয়ন থেকে শুরু করে যারা কাজ করে তারাও তামিম ভাইয়ের কাছ থেকে হেল্প পেয়েছে, এবং কোনো না কোনোভাবে হেল্প পেয়েছে, টাকা থেকে শুরু করে সব সময়। এবং আমি অনেক সময় পেয়েছি, ব্যাট টেনে নেওয়ার সময় ব্যাট নিয়েছি ওনার কাছ থেকে, গিফট করছে। তো ওনার মন মানসিকতা অনেক অসাধারণ, এবং উনি অনেক বড় মাপের একটা ব্যক্তিত্ব নিয়ে থাকে। এবং আর মাহমুদুল্লাহ ভাইয়ের কথা, রিয়াদ ভাই খুবই সাইলেন্ট, খুবই চুপচাপ থাকে। যতদিন ক্রিকেট খেলছি ওনার সাথে ব্যক্তিগত মিশি নাই। অ্যাজ এ ক্যাপ্টেন, আমার যখন বরিশাল বার্নার্সের বরিশাল বুলসের ক্যাপ্টেন ছিলেন উনি, ওই সময় মনে আছে আমাকে বিপিএল এর সময় বরিশাল বুলস আমি 9 ম্যাচে রান করতে পারি নাই। কোচ, ম্যানেজমেন্ট সবাই ড্রপ করছে আমাকে। উনি একমাত্র ক্যাপ্টেন যে আমাকে বলছে না, আই নিড সাব্বির। তো আমি দেন কোয়ার্টার ফাইনাল 85, সেমিফাইনাল 89, সো 2 ম্যাচে কামব্যাক করে ওনাকে আমি গিফট করেছি। এবং আমার কাছে মনে হয় যে উনি আমার ক্রিকেট লাইফে অ্যাজ এ যদি বলেন যে সবসময় আমাকে বুঝাইতো, রিয়াদ ভাই আমাকে অনেক বুঝাইতো, এবং উনি অনেক বুঝতো আমাকে, কারণ ওনার রোল আমার রোল সেম ছিল। উনি আমার আগে, আমি ওনার পরে। তো ওনার সঙ্গে ব্যাটিং করতে পেরেছি, খুবই প্রাউড ফিল করি এখনও, যে আর খুব মিস করি যে
উনি একদিন ক্রিকেট চলে যাবে, এখন তো অনেক টুর্নামেন্ট ম্যাচ খেলতে পারছে না, অনেক ইয়াতে নাই, বাট ওই সময়গুলো অনেক মিস করি আমি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অলমোস্ট, আমাদের আর 2টা সেগমেন্ট বাকি আছে। এখন যেটা করবো সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। 3 সেকেন্ড সময় পাবেন আপনি, 3 সেকেন্ডও দেওয়া উচিত না, তারপর আপনি 3 সেকেন্ড সময় পাবেন। আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। শিওর। প্রিয় ওপেনার? তামিম ইকবাল। প্রিয় ব্যাটার? সাইদ আফ্রিদি। প্রিয় ফাস্ট বোলার? মালিঙ্গা। প্রিয় স্পিন বোলার? সাকিব আল হাসান। প্রিয় কোচ? রশিদ ভাই। প্রিয় আম্পায়ার? এত টাইম নাই সাবির ভাই। সাইমন ট্রাফেল। ওকে। প্রিয় আইসিসি ইভেন্ট? 2016 ওয়ার্ল্ড কাপ। প্রিয় এক্সারসাইজ? বেঞ্চ প্রেস। প্রিয় নায়ক? সাকিব খান অবশ্যই। আচ্ছা। প্রিয় ক্যাপ্টেন? মাশরাফি মুর্তজা। ফাইনালি প্রিয় ক্রিকেট দল? অবশ্যই বাংলাদেশ। আচ্ছা, আমরা এটা অবশ্যই, এটা আমরা সবাই জানতাম কি হবে। আমরা থার্ডটায় চলে যাই। থার্ডটা একটু ইউনিক, আপনার যা বলতে হবে মিথ্যা বলতে হবে। ওকে। অফ এয়ারে বলে দিছি অলরেডি অবশ্য। সো সবাই জানতে পারবেন যে সাব্বির রহমান কতটা ভালো মিথ্যা বলতে পারে। ভাবির হাতের রান্না কেমন লাগে? খুবই খারাপ। মিথ্যা বলতেছে ভাবি। ইটস ওকে। বিয়ের পর জীবন কেমন চলছে? খুব খারাপ যাচ্ছে। জুনিয়রদের উপর কি সাব্বির রহমান রাগ দেখায়? 50-50, কখনো ইয়েস কখনো নো। এটা কি মিথ্যা? দুটাই সত্যি দুটাই মিথ্যা। না, মিথ্যা বলতে হবে তো। না, কখনো দেখায় না। আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশ ক্রিকেট দল কবে বিশ্বকাপ জিতবে? কি বলবো, এই তো 27-এ। আচ্ছা। নিজেকে নিয়ে নিউজ দেখলে খুশি হন? সব সময় না, বাট 90% ভালো লাগে। সাব্বির রহমানের বয়স কত? 25। শোয়েব আক্তার কি অনেক স্লো বল করে? স্পিন বল করতে হতো। আচ্ছা। অনন্ত জলিল বেশি ভালো অভিনয় করে নাকি সাকিব খান ভালো অভিনয় করে? সাকিব খান। মিথ্যা বলতে হবে কিন্তু ভাই, বুঝছেন? ওকে, ঠিক আছে। আপনি উইকেট কিপার হিসেবে কেমন? খুবই ভালো ছিলাম, মিস করছে বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে কথা বলতে শুরু করলে আরও অনেক কথাই চলে আসবে, আমাদের আরও অনেক কথাই বাকি রইলো। কোনো এক সময় হয়তো আবারও আমরা দেখা হলে বলবো। ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাকে ইনশাল্লাহ আমরা আবার পাবো। আমাদের বিডি ক্রিক টাইমের 1 কোটি ফলোয়ার্স পূরণ করেছি আমরা ফেসবুকে। সো এইটার জন্য আপনি কি বলবেন? উইশ অল দ্য বেস্ট বিডি ক্রিক টাইমকে। আশা করছি 1 কোটি না, আরও 100 কোটি হওয়ার চান্স ইনশাল্লাহ আমি উইশ করেছি ইনশাল্লাহ। এবং সবাই খুব ফলো করে আপনাদেরকে, আপনারা সত্যিটাই নিউজ করবেন এবং তুলে ধরবেন মানুষের মাঝে সত্যিটাই। আই হোপ, আই উইশ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর ফারদিন রহমান সকাল ভালো হোস্ট করে, এটাও বলি। না, একদম বাজে। থ্যাংক ইউ। জাস্ট কিডিং, ইজ ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ বিডি ক্রিক টাইমকে যে আমাকে ইনভাইট করার জন্য। সুন্দর একটা পডকাস্ট, এবং আমি এনজয় করছি অনেক আপনার কোম্পানি। আই হোপ যে আমার কোম্পানি আপনার ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে পেয়েও আমরা আসলে খুব খুশি। একটু বিদায় নিয়ে নেই ভাইয়া। শিওর শিওর। এবারের মতো বিদায় নিচ্ছি। পরের বার অন্য কোনো ক্রিকেটারকে নিয়ে, আপনার পছন্দের ক্রিকেটারকে নিয়ে আবারও আমি ফারদিন রহমান সকাল চলে আসবো বিডি ক্রিক টাইম চিট চ্যাটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।